রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরুর আগের রাতেই বন্ধের নোটিশ দিল কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে মনোনয়নপত্র বিক্রি বন্ধের নির্দেশ দেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমজাদ হোসেন। দীর্ঘ ৩৬ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে ২০ আগস্ট সকাল থেকে মনোনয়নপত্র বিতরণের কথা থাকলেও ১৯ আগস্ট রাতে তা বন্ধের নোটিশ দেয় কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে অনিবার্য কারণে বন্ধ থাকবে রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ। পরবর্তী নির্দেশনা নোটিশের মাধ্যমে জানানো হবে। এদিকে ১৪ আগস্ট থেকে প্রাতিষ্ঠানিক সুবিধা আদায়কে কেন্দ্র করে শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে স্থবির বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম। একদিকে আমরা দেখতে পাই পুষ্যকোটাকে সামনে নিয়ে এসে এটা একটা মৃত একটা জিনিসকে সামনে নিয়ে এসে এটাকে বানচাল চেষ্টা করা হয়েছে। নাম্বার 2 হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, লেজুরভিত্তিক রাজনৈতিক দল, আমি নাম উচ্চারণ করছি না, তারা ভেতর থেকে আমরা জানতে পেরেছি তারা নাকি এটা বাড়ানোর জন্য কাজ করতে চাচ্ছে। মনোনয়নপত্র হল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য যে প্রিপারেশন প্রায় শেষ হয়ে গেছিল, কিন্তু কিছু বাকি ছিল। বাকি থাকার জন্য আমরা দেখলাম যে একসঙ্গে সব জায়গায় মনোনয়নপত্র বিতরণ করা হয়তো আজকে আমাদের পক্ষে সম্ভব হবে না। এই জন্য আমরা গতকাল অনিবার্য কারণবশত নোটিশটা দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ২৭ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। নির্বাচনে ভিপি পদে আবিদুল ইসলাম খান এবং জিএস পদে তানভীর বারী হামিমের নাম ঘোষণা করা হয়েছে। আর এজিএস পদে প্রার্থী তানভীর আল হাদিমায়েত। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। আবাসিক হলগুলোর প্যানেলও প্রকাশ করা হবে জানিয়েছে ছাত্রদল। সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতাকে বিবেচনায় রেখেই প্যানেল দেওয়া হয়েছে। মবের মতো প্রতিকূল পরিস্থিতিতে প্যানেল দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। শিক্ষার্থীদের বিপুল সমর্থনে ছাত্রদল জয় লাভ করবে বলেও আশা প্রকাশ করেন সংগঠনের সভাপতি। এদিকে ডাকসু নির্বাচন ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বিকেল ৫টা পর্যন্ত জমা দেওয়া যাবে মনোনয়নপত্র। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। আনুষ্ঠানিকভাবে এই ডাকসু প্যানেল আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন, সাহসী, মেধাবী, বিচক্ষণ শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেয়, তা প্রমাণের আবারও সুযোগ এসেছে। শুল্ক নিয়ে জটিলতা কেটে যাওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানির চাল খালাস শুরু হয়েছে। শুল্ক ছাড় দেওয়ার পরেও হার নির্ধারণ না করায় 7 দিন বন্দরে আটকে ছিল ২,৯০০ মেট্রিক টন চাল। এবার খালাস শুরু হয়েছে পুরোদমে। ছাড়ে আমদানি করা 1 লাখ টন চাল বাজারে পৌঁছালে অস্থিরতা কাটার আশা ব্যবসায়ীদের। প্রায় ৪ মাস বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয় গত মঙ্গলবার থেকে। সোমবার পর্যন্ত ৮৮টি ট্রাকে ৩,৮৫৯ মেট্রিক টন চাল আমদানি হয়। কিন্তু শুল্ক জটিলতায় তা খালাস করা যাচ্ছিল না। আমদানিকারকরা বলছেন, বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণে চাল আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা দেয় সরকার, কিন্তু হার নির্ধারণ না হওয়ায় দেখা দেয় জটিলতা। শেষ পর্যন্ত সোমবার কাস্টমসের সার্ভারে শুল্ক নির্ধারণ করে দেয়া হয়। আগের ৬৩% থেকে কমিয়ে ২% আনা হয়েছে। গত ৬-৭ দিন থেকেই চাল আমদানি হয়েছে। ডিউটিটা কনফার্ম ছিল না, কয় পার্সেন্ট ডিউটি হবে দেখায় আমরা বিদায় বেচতে পারতেছিলাম না। চালগুলো এই নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড় করে বাজারে দেব, তখন চালের দাম অবশ্যই কম আসবে। দেখা যাবে যে আজকে তেমন হবে না, কাল থেকে মোটামুটি বাজারের ভিতর চলে যাবে চালগুলো। কাস্টমস কর্মকর্তারা জানান, মঙ্গলবার বিকেল থেকে পুরোদমে শুরু হয়েছে লোড আনলোড। রেগুলেটর ডিউটি অব্যাহতি প্রদান করা হয়েছে এবং আমরা এসআই কোটাতে M42 দেওয়ার ফলে অগ্রিম আয়কর 2% হারে শুল্কায়ন করে আমরা এই মুহূর্তে পণ্যগুলো শুল্কায়ন করছি। বিশেষ ছাড়ে হিলি স্থলবন্দর দিয়ে 1 লাখ টন চাল আমদানির সুযোগ দেওয়া হয়েছে ব্যবসায়ীদের। এসব চাল বাজারে পৌঁছালে দাম অনেকটা নিয়ন্ত্রণে আসবে মনে করছেন আমদানিকারকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এদিকে দাম নিয়ন্ত্রণে ও সরবরাহ স্বাভাবিক রাখতে পেঁয়াজ আমদানির অনুমতি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন হিলি স্থলবন্দরের আমদানিকারকরা। সেই সাথে ৩০ টনের বাধ্যবাধকতা তুলে নেওয়ার দাবি জানান তারা। সকালে সংগঠনটির কার্যালয়ে জরুরি বৈঠকে এই দাবি জানানো হয়। এ সময় বক্তারা বলেন, ১৪ আগস্ট পেঁয়াজের আইপি দেয় সরকার। এতে ১৭ আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়। বাজারে পণ্যটি সরবরাহ বাড়ায় দাম কমে আসে পেঁয়াজের। তবে মঙ্গলবার থেকে আবারও হঠাৎ করে আইপি বন্ধ করে দেওয়া হয়েছে। আমদানিকারকরা আবেদন করলেও কোনো আইপি ইস্যু করা হচ্ছে না। এতে তারা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। কোনো নোটিফিকেশন ছাড়াই বন্ধ করে দিলে এখন পর্যন্ত আমরা আইপি পাইনি। এক্ষেত্রে 50 থেকে 60 গাড়ি এখানে দাঁড়ায়। হিলিতে যে গাড়িগুলো, পেঁয়াজের গাড়িগুলো সে দাঁড়িয়ে আছে 60-70টা গতকাল পর্যন্ত দাঁড়িয়ে ছিল, আজকেও আসবে। প্রায় 100 গাড়ি বা 150 গাড়ি পাইপ লাইনে আছে। এতে আমদানিকারকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য সরকারকে অনুরোধ করব। এ বিষয়ে আরো জানাতে হিলি থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, কি পরিমাণ চাল এখনো পর্যন্ত খালাস হয়েছে এবং পেঁয়াজ আমদানি ঘিরে জটিলতা নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা? জি, আপনি জানেন যে চালের বাজারকে নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার বেসরকারি পর্যায়ে প্রায় 5 লক্ষ মেট্রিক টন চাল আমদানি অনুমতি দেয়। তারপর থেকে কিন্তু হিলি স্থলবন্দর দিয়ে পুরোদমে চাল কিন্তু আমদানি হয়, কিন্তু শুল্ক জটিলতার কারণে গত 7 দিন ধরে কিন্তু বন্দরে বেশ কিছু চাল আটকা ছিল। সেগুলো কিন্তু গতকাল থেকে কিন্তু ছাড় করানো হচ্ছে এবং দেশের বিভিন্ন স্থানে কিন্তু সরবরাহ করা হচ্ছে। আমি এখন বন্দরে রয়েছি, এখানে আমি দেখছি যে কিন্তু বিভিন্ন ট্রাকে কিন্তু চাল লোড হয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। আমি একজন আমদানিকারকের সঙ্গে কথা বলেছিলাম এবং তার কাছে জানার চেষ্টা করেছিলাম যে আসলে চাল নিয়ে ছাড়করণে কোনো সমস্যা হচ্ছে কিনা। তো তেনারা বলছেন যে না, এখন কোনো সমস্যা নয়, যেহেতু তারা 2% শুল্কে তারা পণ্যটি ছাড় করতে পারছেন এবং সেটি তারা নিয়ে যাচ্ছেন। আর বর্তমানে যে বন্দরে রয়েছে এখানে কিন্তু চাল বিক্রি হচ্ছে, যেটা চিকন সম্পা, সেটি 70 থেকে 69 টাকার মধ্যে, অর্থাৎ গতকালকের চেয়ে কিন্তু 1 টাকা কমে এসেছে। তো ব্যবসায়ীরা বলছেন যে চালের যদি আমদানি স্বাভাবিক যদি থাকে আরও কিন্তু 2-1 দিনের ভিতরে 2-4 টাকা কমে আসতে পারে। আরেকটি বিষয় আপনারা জানতে চেয়েছিলেন যে পেঁয়াজ, আমি কিছুক্ষণ আগে একজন আমদানিকারকের সঙ্গে কথা বলেছি। তো তিনি বলছেন যে আইপি জটিলতার কারণে তারা কিন্তু ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে পারছেন না, যার কারণে ভারত অভ্যন্তরে প্রায় 100 থেকে 120 ট্রাক কিন্তু পেঁয়াজ তাদের আটকা পড়েছে। আমি তাদের কাছে জানার চেষ্টা করছিলাম যে আইপি তো অনুমোদন রয়েছে, তারপরে কেন আপনারা পাচ্ছেন না। তো তারা বলছেন যে গতকাল পর্যন্ত সরকার কিন্তু আইপি বা ইম্পোর্ট পারমিট দিয়েছিল, তারপরে কিন্তু বিশেষ করে বন্ধ লেগেছে। এই বন্ধ থাকার তারা কিন্তু আমদানি করতে পারছেন না, এর ফলে কিন্তু তারা কিন্তু ব্যাপক একটা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। তো তারা বলছেন যে আসলে আইপি পাওয়ার বেশ কিছুদিন আগেই তাদেরকে কিন্তু পেঁয়াজগুলো লোড করতে হয়, যার কারণে তারা কিন্তু এই সমস্যার ভিতরে পড়েছেন। তো এই ছিল হিলি থেকে সর্বশেষ অবস্থা। সাজ্জাদ হোসেন জানাচ্ছিলেন হিলি থেকে। চাহিদা অনুযায়ী আরও অনেক ব্যবসায়ীকে চাল আমদানির অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে দিনাজপুরে সার্কিট হাউসে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। খাদ্য উপদেষ্টা বলেন, কৃষকের উৎপাদন খরচ বাড়ছে, খরচের সাথে তাল মিলিয়ে কৃষকদের সেই লাভ করতে হচ্ছে। চালের বাজার কিছুটা বাড়লেও এখন পর্যন্ত সহনশীল আছে জানিয়ে তিনি আরও বলেন, বাজার নিয়ন্ত্রণ রাখতে সরকার 3 ভাবে চেষ্টা করছে। চাল আমদানিতে অনেককে অনুমতি দেওয়া হয়েছে, আরও চাহিদা যদি থাকে তাদেরকেও চাল আমদানির অনুমতি দেওয়া হবে। যারা অবৈধভাবে চাল মজুত করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যারা দরখাস্ত করেছিল একটা কমিটি বাছাই করেছে, কমিটি বাছাই করে বহু সংখ্যক লোককে অনুমতিটা দিয়েছে। আরও লোক যদি চায়, আমরা আরও যদি চাহিদা থাকে সেটাও আমরা দিতে পারবো, কোনো ইয়ে নেই। অলরেডি চাল আসা শুরু হয়েছে। উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধন হলো গাইবান্ধার হরিপুর চিলমারি সংযোগ সড়কে তিস্তা নদীর ওপর নির্মিত মাওলানা ভাসানী সেতু। দুপুরে সেতুটি উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এই সেতুর মাধ্যমে সুন্দরগঞ্জ উপজেলার সাথে কুড়িগ্রামের চিলমারি সদরের সড়ক যোগাযোগ সহজ হলো। বুধবার সকাল থেকেই গাইবান্ধা ও কুড়িগ্রামের তিস্তার 2 পাশে ঢল নামে লাখো মানুষের। উপলক্ষ একটাই, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধন হবে স্বপ্নের মাওলানা ভাসানী সেতু।
সেতুর ফলক উন্মোচন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন, এতদিন আগ্রাসনের নামে ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হয়েছে দেশ। আর মাথানত করা হবে না, ন্যায্য হিস্সার লড়াই চলবে। পানির ন্যায্য হিস্সা আদায়ের কথা বলে আমাদের ভাই আবরার ফাহাদকে বুয়েটে শহীদ হতে হয়েছে। আমরা আগ্রাসন বিরোধী লড়াইয়ের সকল মহানায়ক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী থেকে শুরু করে আবরার ফাহাদ, তাদের পদাঙ্ক অনুসরণ করে আগামীর বাংলাদেশে এই অঞ্চলের মানুষের ন্যায্য হিস্সা আদায়ের লড়াই চালিয়ে যাব। 2014 সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর 2021 সালের ফেব্রুয়ারিতে শুরু হয় নির্মাণ কাজ। সেতুর পাশাপাশি শেষ হয়েছে নদী তীর রক্ষার কাজও। সেতু চালুর পর পুরো অঞ্চলের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের প্রত্যাশা স্থানীয়দের। বেশিরভাগ ব্যবসায়িক কাজ কামের জন্য আমরা আগে অনেক কষ্ট করে আমাদের যাওয়া লাগতো, সেই কষ্টটা এখন আমাদের আর হবে না। যেহেতু ব্রিজ আছে, রাস্তা ভালো আছে, কর্মস্থল যদি হয় তাহলে ওই পারের মানুষ বা এই পারের সবারই সুযোগ সুবিধা হতেছে। মাওলানা ভাসানী সেতুর কারণে ঢাকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের সাথে ভুরুঙ্গামারী স্থলবন্দর সহ কুড়িগ্রাম জেলার দূরত্ব অন্তত 50 কিলোমিটার কমবে। জমির দাম বাড়বে, সব ফসলের দাম বাড়বে, কৃষকের উন্নতি হবে। খুব আনন্দ এক কথা এই ব্রিজ হওয়ার কারণে। বাংলাদেশ সরকার ও সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের অর্থায়নে 925 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 1490 মিটার দীর্ঘ সেতুটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহী হাইটেক পার্কে জায়গা বরাদ্দ নেওয়ার পরেও কার্যক্রম শুরু করতে পারেনি 6 প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের বরাদ্দ বাতিল করেছে কর্তৃপক্ষ। এছাড়া নানা অনিয়মে কর্মমুখর হতে পারছে না পার্কটি। তবে স্টারলিংক, অগ্নি সিস্টেমস সহ কয়েকটি বড় প্রতিষ্ঠান জায়গা বরাদ্দ নেয় নতুন আশা তৈরি হয়েছে। এসব প্রতিষ্ঠান কাজ শুরু করলে আগামী বছরের শুরুতেই হাইটেক পার্কের চিত্র বদলে যাবার আশা কর্তৃপক্ষের। তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে রাজশাহী হাইটেক পার্কের যাত্রা শুরু 2020 সালে। 31 একর জায়গায় গড়ে ওঠা দুটি ভবনে কাজ শুরু করেছে বিভিন্ন প্রতিষ্ঠান। তবে নানা কারণে পূরণ হচ্ছে না কাঙ্ক্ষিত লক্ষ্য। উদ্যোক্তারা বলছেন, স্থানীয় শিক্ষার্থীরা এই খাতের জন্য বেশ সম্ভাবনাময়। তবে দক্ষ লোকবল তৈরি করতে না পেরে হোঁচট খাচ্ছে তথ্য প্রযুক্তি খাতের অনেক উদ্যোগ। দক্ষ লোকবল তৈরি করার জন্য যে প্রতিষ্ঠানগুলো রাজশাহীতে কাজ করে তারা ঠিক ওইভাবে দক্ষ করে তুলতে পারে না। কারণ কি, তাদের অভিজ্ঞতার একটা ঘাটতি আছে। আমাদের এক্সপেকটেশনটা থাকে যে কেউ যেন বেসিকটুকু শিখে আসে, সে যেন ট্রেনেবল হয়। তাকে আমি হায়ার করার পর 3 মাস বা 6 মাস ইনভেস্ট করে আমি আমার প্রোডাকশন লেভেলে নিয়ে আসার জন্য যা করা লাগে সেটা আমরা করে নিব। এরই মধ্যে প্রকল্পের ঝিমিয়ে পড়া অবস্থার পরিবর্তন করতে 6টি ব্যর্থ প্রতিষ্ঠানের বরাদ্দ বাতিল করেছে কর্তৃপক্ষ। তাদের কাঙ্ক্ষিত সময়ের মধ্যে তারা তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু না করার কারণে আমরা তাদের 5 থেকে 6টি প্রতিষ্ঠানের আমরা বরাদ্দ বাতিল করেছি। এই বাতিল করার পর আবার আমরা নতুনভাবে বরাদ্দ দিয়েই আবার কর্মচাঞ্চল্যময় পরিবেশ তৈরি করছি। বিশেষজ্ঞরা বলছেন, হাইটেক পার্কে ভালো মানের প্রতিষ্ঠান যুক্ত হলে কাজের পরিবেশ উন্নত হবে। ভালো প্রতিষ্ঠানকে নিয়ে আসার ব্যাপারে ভূমিকা রাখতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা যে লক্ষ্য নিয়ে এটা করেছিলাম সেটা অর্জিত হবে আমাদের। 343 কোটি টাকায় নির্মিত এই হাইটেক পার্কে 14,000 মানুষের কর্মসংস্থানের লক্ষ্য থাকলেও শেষ পর্যন্ত সেটি সম্ভব হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। বিপুল সংখ্যক মানুষের কাজের সুযোগ হবে এমন প্রতিশ্রুতি দিয়েই পদ্মা নদীর পাড়ে এই হাইটেক পার্ক গড়ে উঠেছে। তবে এখন পর্যন্ত এটি সেভাবে কর্মমুখর হয়নি। কবে নাগাদ এটি জমজমাট হয়ে উঠবে, মানুষের বিপুল সংখ্যক মানুষ এখানে কাজ পাবে, তারও সঠিক কোনো উত্তর নেই কারো কাছেই। আহসান হাবিব অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। টানা বৃষ্টিতে নোয়াখালী জেলা সদর ও বেগমগঞ্জের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। দুপুর 12টা পর্যন্ত 6 ঘন্টায় মাইজদিতে 29 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। স্থানীয়রা জানান, বৃষ্টিতে জেলা শহরের হাউজিং, মধুসূদনপুর, লক্ষ্মীনারায়ণপুর সহ কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এদিকে বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় 2 মাস ধরে চলা জলাবদ্ধতা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এর মধ্যে একলাশপুর ইউনিয়নের বেশিরভাগ বাড়িঘর এবং সড়ক পানিতে ডুবে আছে। এদিকে নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটাতে গতকাল সন্ধ্যা থেকে গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এতে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো বা দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টি হইলেই আমাদের এখানে পানি পড়তে, আমরা এক রাতে গত 1 সপ্তাহ বৃষ্টি হয় নাই, আজকে একটু বৃষ্টি হয় সকালবেলা, বৃষ্টি আমরা আবার পানিতে ডুবে গেছি। টাউন আলমের ভিতরে দিয়ে গর্ত হয়ে গেছে,
তারপরে পুরো বাজার পিছনে দিয়েও আছে, বাল্টিংটার মোড়ের পর দিয়েও আছে পানি। উজান থেকে নেমে আসা ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি আবারও বাড়তে শুরু করেছে। সকালে হ্রদের পানির উচ্চতা 108.25 ফুট অতিক্রম করেছে। কাপ্তাই কর্ণফুলী জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, বিরতিহীনভাবে 24 ঘন্টা পানি ওঠানামা পর্যবেক্ষণ করা হচ্ছে। পানি আরও বাড়লে জলকপাট খুলে দেওয়া হবে। এদিকে এরই মধ্যে হ্রদের পানি বেড়ে বাঘাইছড়ি, বড়কল, জুয়াছড়ি, বিলাইছড়ি, লংগদু এবং নানিয়ারচর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এদিকে হ্রদের পানি বাড়ায় চালু হয়েছে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের 5টি ইউনিট, যা থেকে প্রতি সেকেন্ডে 222 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রতিবেদন। ডেঙ্গুতে এবছর প্রাণহানি এরই মধ্যে শতাধিক ছাড়িয়েছে। সারা দেশে বর্ষা মৌসুমের পর আরও ভয়াবহ হতে পারে পরিস্থিতি, এমনটাই আশঙ্কা করছেন জনস্বাস্থ্যবিদরা। তারা বলছেন, বৃষ্টির জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন ক্ষেত্র। এ বিষয়ে স্থানীয় সরকার, স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত উদ্যোগের পরামর্শ তাদের। সারা দেশেই প্রখর রোদ আর ভ্যাপসা গরমের মাঝে ঝরছে বৃষ্টিও। হালকা থেকে মুষলধারে বৃষ্টিতে অনেক জায়গায় জমে থাকছে পানি। জমে থাকা স্বচ্ছ পানিতেই এডিস মশা জন্মায়। এ কারণে ডেঙ্গুর উপদ্রব আরও বাড়ার শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে যে তাপমাত্রা ও আর্দ্রতা রয়েছে তা এডিসের প্রজননের সবচেয়ে সহায়ক। ডেঙ্গু মস্কিটোর জন্য সবচেয়ে ফেভারেবল টেম্পারেচার কিন্তু 25 to 30 ডিগ্রি সেলসিয়াস। যদিও এরা কিন্তু 17 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ব্রিডিং হতে পারে, কিন্তু মোস্ট ফেভারেবল 25 to 30 ডিগ্রি সেলসিয়াস। আদার দেন দ্যাট, যেটা ডেঙ্গু মশার ব্রিডিংয়ের জন্য 70 to 100% যে হিউমিডিটি, এটা খুবই ফেভারেবল। আমাদের এখন যে সিজনটা রয়েছে সেটা কিন্তু অলমোস্ট 90 to 100% আমাদের সাধারণত হিউমিডিটি থাকে। গত বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর 3 মাসে ডেঙ্গু আক্রান্ত হয় প্রায় ৭৯,০০০, যেখানে 2024 সাল জুড়ে মোট আক্রান্ত ছিল 1,01,000। জমে থাকা বৃষ্টির পানিতে মশার বিস্তার রোধ চ্যালেঞ্জের, বলছেন জনস্বাস্থ্যবিদরা। সমন্বিত উদ্যোগ না নিলে এবারও আক্রান্ত ও মৃত্যু দুইই বাড়তে পারে। বৃষ্টি যখন চলছে তার মধ্যে কিন্তু আমরা দেখছি অনেক ডেঙ্গু রোগী মৃত্যুও হচ্ছে। এখন বৃষ্টি থেমে যাবে, বিরতি হবে 7 দিন 15 দিন, তখন কিন্তু রোগীর সংখ্যা আরও বাড়বে। এবং এই একদম বৃষ্টি শেষ হওয়ার পরে অন্ততপক্ষে 2 মাস আমাদের ডেঙ্গুর উপদ্রব সহ্য করতে হবে। সেপ্টেম্বর থেকে 3 মাস বিশেষ কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানায় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এবছর এ পর্যন্ত সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছে 27,000 ডেঙ্গু রোগী, আর মৃত্যু শতাধিক। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেরপুরের নকলায় জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয় কমিটি থেকে 15 জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে 5 জন যুগ্ম সমন্বয়কারী এবং 10 জন সদস্য রয়েছেন। মঙ্গলবার রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পদত্যাগকারী নেতাকর্মীরা জানান, নকলা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হুমায়ুন কবির অযোগ্য এবং সামাজিকভাবে অগ্রহণযোগ্য। এছাড়া কমিটিতে এনসিপির ত্যাগী নেতাদের সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। 10 আগস্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন এবং মুখ্য সংগঠক সার্জিস আলমের সই করা বিজ্ঞপ্তিতে হুমায়ুন কবিরকে প্রধান সমন্বয়কারী করে 32 সদস্য বিশিষ্ট উপজেলা সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়। জামালপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে হরতাল পালন করছে বিএনপির একাংশ। সকালে শহরের বাজার এলাকায় অবস্থান নিলেও ঘণ্টাখানেক পরে যৌথ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সড়কে যান চলাচল এবং অন্যান্য কার্যক্রম যথারীতি চলছে। পুরো শহর জুড়ে রয়েছে যৌথ বাহিনীর মহড়া। এর আগে গতকাল রাতে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের নেতৃত্বে এই হরতালের ডাক দেন দলের একাংশ নেতারা। এদিকে গতকাল রাতে শহরে নাশকতার অভিযোগে 2 জনকে আটক করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশও। 8 বছর পর আগামী 23 আগস্ট জেলা বিএনপির উদ্যোগে জামালপুরের বেলটিয়া এলাকায় হবে দ্বিবার্ষিক সম্মেলন।
লক্ষ্মীপুরে পলিটেকনিকের শিক্ষার্থীদের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রলীগ কর্মী ফারদিন হাসান ও জুনায়েদ হোসেন নামে দুজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, তুচ্ছ ঘটনা নিয়ে মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান প্রিয়র অনুসারী ছাত্রলীগ কর্মী ফারদিন হাসান ও জুনায়েদ হোসেন সাধারণ এক শিক্ষার্থীকে মারধর করে। এরপর অন্য শিক্ষার্থীরা তাদের ধাওয়া দিলে পালিয়ে যায় তারা। বুধবার দুপুরে তারা আবার ক্যাম্পাসে আসলে তাদের গণধোলাই দিয়ে পুলিশে দেয় সাধারণ শিক্ষার্থীরা। বান্দরবানের রুমায় শিশু ধর্ষণের অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। এর আগে এই ঘটনায় সালিশে ৫ অভিযুক্তকে জরিমানা করে ছেড়ে দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ জানায়, ভুক্তভোগী ৫ম শ্রেণীর ওই শিক্ষার্থীকে গত ১ মাস ধরে ওই পাড়ার ৫ তরুণ ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছিল। ঘটনা জানাজানির পর গতকাল পাইন্দু মৌজার হেডম্যান মংচো মার্মা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা গংবাসে মার্মা অভিযুক্তদের ৫০,০০০ টাকা জরিমানা করে ছেড়ে দেয়। বিষয়টি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এলে তৈরি হয় বিরূপ প্রতিক্রিয়া। রাতে পুলিশ অভিযান চালিয়ে ৫ জনের মধ্যে ৩ জনকে আটক করে। বরগুনায় শিক্ষার্থীকে মারধর ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় বখাটে কিশোর চক্রের ২ জনকে আটক করেছে পুলিশ। দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানান সদর থানার ওসি ইয়াকুব হোসাইন। বলেন, ভিডিওতে দেখা যায় গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী বায়েজিদ সিদ্ধার্থীকে মারধর করে বখাটে কিশোর চক্রের সদস্যরা। এছাড়া আরও একটি ভিডিওতে তাওহিদুল ইসলাম তোফা নামে এক কিশোরকে মানসিকভাবে নির্যাতনের চেষ্টা করে। ঘটনা দুইটি ভিডিও পর্যালোচনা করে হৃদয় রায় ও তাজবিদ আবেদিন নামের 2 কিশোর চক্রের সদস্যকে আটক করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 1-2 মাসে অনেকগুলো এইসব কিশোর গ্যাংয়ের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, যেগুলো নিয়ে প্রতিটি শিক্ষার্থী একটু ভয়ের নিজের ভিতর ভয়ের কাজ করছে। আমরা একটা মামলা রুজু করেছি এবং এই মামলার মূল যে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু 1 নম্বরেই তার নাম, যে এই ঘটনাটি ঘটিয়েছে, ভিডিও ধারণ করেছে এবং ভিডিওতে তার ছবি দেখা যায়। আমরা ইতিমধ্যে তাকে গ্রেফতার করে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। গৃহকর নিয়ে তৈরি হওয়া সংকট নিরসনে যৌথ জরিপ কমিটি গঠন করছে চট্টগ্রাম বন্দর ও সিটি কর্পোরেশন। এই কমিটি উভয় সংস্থার দাবি পর্যালোচনা করে নতুন করে গৃহকর নির্ধারণ করবে। এর আগে চলতি অর্থ বছরে সিটি কর্পোরেশনের ১৬০ কোটি টাকা দাবির বিপরীতে ৪৫ কোটি টাকা পরিশোধের কথা জানিয়েছিল বন্দর কর্তৃপক্ষ। কর পুনর্মূল্যায়নের মাধ্যমে ২০১৬-১৭ অর্থ বছরে চট্টগ্রাম বন্দরের জন্য ১ বছরের গৃহকর ১৬০ কোটি টাকা ধরেছিল সিটি কর্পোরেশন। কিন্তু মেয়র রেজাউল করিমের সময়ে বন্দরের আবেদনে কর নামিয়ে আনা হয় ৪৫ কোটি টাকায়। তবে বর্তমান মেয়র এই ছাড় দিতে নারাজ। চলতি অর্থ বছরের ১৬০ কোটি এবং আগের বকেয়া ১৭ কোটি টাকা পরিশোধে বন্দরকে চিঠিও দেয় সিটি কর্পোরেশন। ৭-৮ টন ধারণ ক্ষমতা রাস্তায় ৪০, ৫০, ৬০, ৭০, ৮০ টন বন্দরের যে গাড়িগুলো চলছে, অন্য অন্য শিল্প প্রতিষ্ঠান গাড়িগুলো চলছে, যার কারণে আজকে আমার রাস্তাঘাট ধ্বংস হয়ে যাচ্ছে এবং আমার ন্যায্য মাসুল জনগণের জন্য সেটা আমি অবশ্যই আদায় করে নেব। পাল্টা চিঠিতে গৃহকর ৪৫ কোটি টাকা জানিয়ে বন্দর বলছে তারা আরও ৫৫ কোটি টাকা অগ্রিম পরিশোধ করে রেখেছে। এই টানাপোড়েনের সমাধান খুঁজতে গঠন করা হচ্ছে বিশেষ জরিপ কমিটি। আমরা প্রতি বছর প্রায় ৪০ কোটি টাকার মতো পৌরকর দিতাম। তারা একটা বেশি ডিমান্ড করেছে তাদের হিসাব অনুযায়ী। তো চট্টগ্রাম বন্দর থেকে এ ব্যাপারে আমরা চিন্তা করেছি যে এ ব্যাপারে একটা জয়েন্ট কমিটি হওয়া দরকার। সেই জয়েন্ট কমিটি ইতিমধ্যে হয়েছে এবং জয়েন্ট কমিটি কাজও করছে। বিশেষজ্ঞরা বলছেন দুপক্ষেরই লাভ হয় এমন সমাধান সম্ভব আলোচনার মাধ্যমে। বর্জ্য ব্যবস্থাপনা, কনজারভেন্সি, এই দুটাই বন্দর নিজেই করে, শুধু হোল্ডিং ট্যাক্সটা চাইতে পারে। এটা নিয়েই বিরোধটা হয় এবং যখন বন্দর বলে যে না, এই দুইটা যেহেতু আমি করি, এটা বাদ দিয়ে এত টাকা দেওয়া হবে, এটা অ্যামিকেবলি 2 পক্ষ সলিউশন করে নেওয়া উচিত। গৃহকরের হার নির্ধারণে জরিপ কমিটিতে থাকছেন 5 সদস্য। এতে 2 সংস্থা থেকে 2 জন করে সদস্য এবং নিরপেক্ষ সংস্থা থেকে নেওয়া হবে আরেকজন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। খাগড়াছড়ির দীঘিনালায় ফ্রিতে ইন্টারনেট সংযোগ না দেয় একজনকে পেটানোর দায়ে মেরং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবং উপপরিদর্শক নাজমুল হাসানকে ক্লোজ করা হয়েছে। সকালে তাকে সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া
এই তথ্য জানান। বলেন, মঙ্গলবার ফাঁড়ির ইনচার্জ নাজমুল হাসান ফ্রিতে সংযোগ না পেয়ে ইন্টারনেট ব্যবসায়ী ইসমাইল হোসেনকে মারধর করেন। এই ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত 14 আগস্ট নাজমুল হাসানকে মেরুং ফাঁড়ি ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়। গায়ে পানি ছেটানোকে কেন্দ্র করে নরসিংদীতে কাপড়ের দোকানের কর্মচারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সকালে শহরতলির হাজিপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত মোজাম্মেল সহ কাউসার ও রাকিব শহরের একটি কাপড়ের দোকানের কর্মচারী। হাজিপুরে তারা একসঙ্গে ভাড়া বাসায় থাকতেন। রাতে খাবার পর একে অপরের গায়ে পানি ছেটানোকে কেন্দ্র করে বিরোধ শুরু হয়। এ নিয়ে সকালে কাউসার এবং রাকিব মিলে মোজাম্মেলকে কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। চাচির অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় শিশুকে শ্বাসরোধে এবং পুড়িয়ে হত্যার অভিযোগে একজনের মৃত্যুদণ্ড এবং আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাব্বির মাহমুদ চৌধুরী এই রায় দেন। মামলার বিবরণীতে বলা হয়, 2023 সালের 16 আগস্ট বিকেলে সাইমন মায়ের সঙ্গে তিতাসের বাতাকান্দি বাজারে যায়। সেখান থেকে ফেরার পথে নিখোঁজ হয় সে। 3 দিন পর বজলুর রহমানের বালুর মাঠ সাইমনের অর্ধগলিত পোড়া মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় সাইমনের মা বাদী হয়ে চাচি শেফালি বেগম এবং অজ্ঞাত 5 থেকে 6 জনকে আসামি করে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি এবং সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামি বিল্লাল পাঠানকে মৃত্যুদণ্ড এবং চাচিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এদিকে পারিবারিক কলহের জেরে নাটোরের লালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। লক্ষ্মীপুর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 4 লেন কাজ দ্রুত শুরুর দাবিতে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী। দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এই আয়োজন করে দলটি। এ সময় নেতারা বলেন, ঢাকা চট্টগ্রাম সহ দেশের বেশিরভাগ জেলার সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম লক্ষ্মীপুর চৌমুহনী সড়ক। গত ফেব্রুয়ারিতে সড়কটি 4 লেনের জন্য 376 কোটি টাকা বরাদ্দ দেয় সরকার, কিন্তু অদৃশ্য কারণে এখনো কাজ শুরু হয়নি। সড়ক এবং জনপদ বিভাগের কর্মকর্তারাও কোনো কারণ জানাতে পারছেন না। দ্রুত সময়ের মধ্যে সড়কের কাজ শুরু না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও জানান তারা। নেত্রকোনার কেন্দুয়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার বখুইরহাটি বাজারে জুবাইদা মেনশনে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত এলাকার গরিব এবং অসচ্ছল পরিবারের 5 শতাধিক রোগী চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বিনামূল্যে দেওয়া হয়েছে প্রয়োজনীয় ওষুধ। চিকিৎসা সেবা গ্রহীতাদের মধ্যে নারী, শিশু সহ সব বয়সের রোগী ছিলেন। ভবিষ্যতে একইভাবে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেয়াদোত্তীর্ণ এবং স্যাম্পল ওষুধ রাখার দায়ে 6 ফার্মেসিকে জরিমানা করেছে প্রশাসন। উপজেলার বোয়ালখালী নতুন বাজারে 2 ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এনামুল হাসান। এ সময় 6টি ফার্মেসিকে 5,000 টাকা করে মোট 30,000 টাকা জরিমানা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং চিকিৎসকদের জন্য নির্ধারিত স্যাম্পল ওষুধ জব্দ করা হয়। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় প্রশাসন। এদিকে যশোরের বেনাপোলে একটি মিষ্টির দোকান ও একটি ফার্মেসিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মিষ্টির ভোল্টে মাছ রাখার অভিযোগে 1 লাখ টাকা এবং স্যাম্পল ওষুধ রাখার দায়ে ফার্মেসিকে 5,000 টাকা জরিমানা করা হয়। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় শুরু হয়েছে 2 সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা। জেলা প্রশাসনের আয়োজনে শহরের কালেক্টরেট মাঠে চলছে এই মেলা। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট মাঠে গিয়ে শেষ হয়।
সেখানে আলোচনা সভা শেষে অতিথিরা বৃক্ষ মেলা ঘুরে দেখেন। সামাজিক বনায়ন কর্মসূচির সহযোগিতায় আয়োজিত এই মেলায় 15টি স্টল বসেছে। এসব স্টলে ফলদ, বনজ এবং ঔষধি গাছ প্রদর্শন ও বিক্রি চলছে। এই ছিল সমগ্র বাংলাদেশের। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরও খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।